আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ হতে আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকে আমরা কুমিল্লা বোর্ড 2022-এ আগত সপ্তম অধ্যায়ের প্রশ্নটি আমরা আজকে সমাধান করব। আপনাদের যদি বইটি পড়ে কোনো প্রশ্ন বুঝতে সমস্যা হয় তাহলে দেখবেন প্রশ্নটির উপরে একটা কিউআর কোড স্ক্যান দেওয়া আছে। এই কিউআর কোডটা স্ক্যান করলেই আপনারা ওই প্রশ্ন রিলেটেড ভিডিও ক্লাসটি পেয়ে যাবেন এবং ভিডিও ক্লাসটি দেখলে আপনাদের সকল সমস্যা দূর হয়ে যাবে। আর আপনাদেরকে বলছি শুধু কেমিস্ট্রি না, আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি ইজি ফিজিক্স, ইজি বায়োলজি, ইজি ম্যাথ, ইজি হায়ার ম্যাথ সহ আরও এসএসসির যে বইগুলো আছে সবগুলো বই। তো আপনারা পরীক্ষায় সর্বোচ্চ প্রস্তুতির জন্য আপনারা সবাই এই ইজি যে কেমিস্ট্রি বইটা আছে বা ইজি ফিজিক্স বা আমাদের যে ইজি হায়ার ম্যাথ বইগুলো আছে আপনারা কি করবেন, সবাই সংগ্রহ করার চেষ্টা করবেন। তো চলেন এবার আমরা আমাদের প্রশ্নটাতে চলে যাই। তো আমাদের প্রথম যে উদ্দীপকটা ছিল একটু খেয়াল করেন, উদ্দীপকের 1 নাম্বার যে বিক্রিয়াটা দেওয়া আছে এই বিক্রিয়াটা হচ্ছে কি ফেরাস ক্লোরাইড আর এসএন মানে স্ট্রনশিয়াম আচ্ছা SnCl4 বিক্রিয়া করে আমার উৎপাদন করতেছে কি FeCl3 এবং SnCl2। এবার আসেন দ্বিতীয় বিক্রিয়াটা ছিল কি আমার NO2O5, এটা একটা গ্যাস উৎপাদন করতেছে কি 4NO2 + O2। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিক্রিয়া। এবার খেয়াল করেন ক নাম্বারটা ধাতব বন্ধন কাকে বলে। ক নাম্বারটা কোশ্চেন হলো মোলারিটি তাপমাত্রার উপর নির্ভর করে কেন ব্যাখ্যা করো। ঘ হচ্ছে লাশাতেলিয়ার নীতি অনুসারে এই যে 2 নম্বর বিক্রিয়াটায় চাপের প্রভাব কি করতে বলছে, আমাদের আলোচনা করতে বলছে। আর ঘ নাম্বার কোশ্চেনটা হচ্ছে 1 নং বিক্রিয়াটি কোন কোন বিক্রিয়ার প্রতিনিধিত্ব করে সমীকরণ সহ বিশ্লেষণ করো। তো চলেন আমরা একটু আমাদের এই কোশ্চেনগুলোর সমাধান দেখি। তো প্রথমটা হচ্ছে ক নাম্বার কোশ্চেনটা কি ছিল ধাতব বন্ধন কাকে বলে। তো ধাতব বন্ধনটা হচ্ছে ধাতব পরমাণু সমূহ যে বন্ধনের মাধ্যমে পরস্পরের সাথে আবদ্ধ, আমার হাতে লেখাটা একটু আবদ্ধ থাকে তাকে ধাতব বন্ধন বলে। তাকে কি বলে? তাকে ধাতব বন্ধন বলে। ঠিক আছে, অর্থাৎ ধাতব পরমাণু সমূহ যে বন্ধনের মাধ্যমে পরস্পরের সাথে আবদ্ধ থাকে তাকে কি বলা হয়? তাকে ধাতব বন্ধন বলা হয়। এরপরে আমাদের খ নাম্বার কোয়েশ্চেনটা ছিল কি দ্রবণের মোলারিটি তাপমাত্রার উপর নির্ভর করে ব্যাখ্যা করো। দেখেন আমরা যখন মোলারিটির সংজ্ঞা পড়ছিলাম, মোলারিটির সংজ্ঞায় কি বলা ছিল? নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে আপনার যত মোল দ্রবীভূত থাকে তাকে কি বলা হয়? তাকে ওই দ্রবণের মোলারিটি বলা হয়। ঠিক আছে, নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে। ঠিক আছে, তাহলে দেখেন কি বলেছিলাম আমরা, নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে তাকে কি বলা হয়? ওই দ্রবণের মোলারিটি। তাহলে খেয়াল করেন এখানে এই যে আমরা লিখলাম প্রতি লিটার, এটা হচ্ছে কি আমাদের দ্রবণের আয়তন। ঠিক আছে, আমরা জানি আয়তনকে লিটার এককে প্রকাশ করা হয়। ঠিক আছে, আর দ্রবের পরিমাণটা কি আর যত মোল যে থাকে দ্রব সেটা হচ্ছে দ্রবের পরিমাণ। ঠিক আছে,
তো এখন দেখেন একটা কথা কিন্তু আমরা আগেই লিখে দিছি, নির্দিষ্ট তাপমাত্রায়, ঠিক আছে। এখন আপনারা সবসময় মনে রাখবেন, যদি আমরা তাপমাত্রা পরিবর্তন করি তাহলে তাপমাত্রা পরিবর্তন করলে কি দেখা যায়, পদার্থের আয়তনও পরিবর্তন হয়, এটা সবসময় মাথায় রেখেন। তাহলে দেখেন এখান থেকে আমরা লিখতে পাই না, অতএব মোলারিটি m ইজ ইকুয়াল টু মোল এককে দ্রবের ভর। তাহলে মোলারিটি ইজ ইকুয়াল টু কি হচ্ছে, মোলারিটি হচ্ছে আমাদের m ইজ ইকুয়াল টু হচ্ছে কি মোল এককে দ্রবের ভর m, মোল এককে দ্রবের ভর n ডিভাইডেড বাই লিটারে দ্রবণের আয়তন, ঠিক আছে। এখন আমরা যদি কি করি, তাপমাত্রা প্রয়োগ করে দ্রবণের আয়তন চেঞ্জ করি, তাহলে আমাদের এই সমীকরণ অনুযায়ী আমাদের যে মোলারিটিটা পাবো সেই মোলারিটিটা চেঞ্জ হয়ে যাবে না, আমাদের কি হবে, সেই মোলারিটিটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো পরে আমাদেরকে কি বলতে হবে, পরে আমাদেরকে জানতে হবে হচ্ছে যে আমরা জানি তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে কি হয়, আমরা জানি তাপমাত্রা পরিবর্তনের সাথে দ্রবণের আয়তন কি হয়, আয়তন পরিবর্তন হয়। তাপমাত্রা পরিবর্তনের সাথে কি হয়, দ্রবণের আয়তনের পরিবর্তন হয়। তাহলে আমরা যদি এবার 1 নম্বর সমীকরণে সেই পরিবর্তিত আয়তনটা বসাই, তাহলে আমাদের মোলারিটির মানটা কি চেঞ্জ হয়ে যাবে না, আমাদের মোলারিটির মানটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে তাপমাত্রা পরিবর্তন করলে আমাদের মোলারিটি কি হয়, পরিবর্তন হয়। অর্থাৎ এখান থেকে বলা যায় কি, তাপমাত্রা পরিবর্তন করলে দ্রবণের মোলারিটি পরিবর্তিত হয়। তাপমাত্রা পরিবর্তন করলে দ্রবণের মোলারিটি পরিবর্তন হয়, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে আমরা কি বলতে পারতেছি, তাপমাত্রা পরিবর্তন করলে আমরা বলতে পারতেছি কি, তাপমাত্রা পরিবর্তন করলে আমাদের দ্রবণের মোলারিটিটা কি হয়, পরিবর্তন হয়। এবার আসেন আমাদের যে ঘ নাম্বার প্রশ্নটা ছিল, লা শাতেলিয়ার নীতি অনুসারে 2 নং বিক্রিয়ায় চাপের প্রভাবটা কি করতে বলছে, আলোচনা করতে বলছে। অর্থাৎ আমাদেরকে কি বলছে, আমাদের যে 2 নম্বর বিক্রিয়াটা ছিল এখানে কি বলছে, লা শাতেলিয়ার নীতি অনুযায়ী এই বিক্রিয়াটার উপর যে আমাদের চাপের প্রভাব আছে সেটা আলোচনা করতে বলা হয়েছে। তো চলুন এবার আমরা একটু এটা দেখি। ঘ নাম্বার কোশ্চেন, 4NO2 + O2 গ্যাস, ঠিক আছে। এবার একটু এই বিক্রিয়াটা খেয়াল করেন, এই বিক্রিয়াটা কি আছে, এই বিক্রিয়াটা আমার সাম্য অবস্থায় আছে, ঠিক আছে। এবার একটু খেয়াল করেন, আমার এই পাশে মোল সংখ্যাটা হচ্ছে 2, আমার এই পাশে মোট মোল সংখ্যা কত হচ্ছে, এটার সাথে আছে NO2 সাথে আছে 4, অক্সিজেনের সাথে আছে কত 8। তা এখানে হচ্ছে আমার মোল সংখ্যা 2 মোল, এই পাশে হচ্ছে 2 মোল, এই পাশে হচ্ছে মোট 4 মোল, অক্সিজেন আছে 1 মোল, মোট 5 মোল। এখন আমরা জানি কি, মোল সংখ্যা বাড়লে কি হয়, গ্যাসের আয়তনও বৃদ্ধি পায়, ঠিক আছে। তো যেহেতু এখানে 2 মোল গ্যাস আছে আর এখানে আছে কি 5 মোল গ্যাস, তার মানে এখানে আমাদের কি বিক্রিয়াটা কি হচ্ছে, বিক্রিয়াটা এই NO2টা ভেঙে কি করতেছে, আমাদের কি করতেছে, আয়তনটা বৃদ্ধি করতেছে, ঠিক আছে। তাহলে আমাদের এই বিক্রিয়াটা কিভাবে সম্পন্ন হচ্ছে, এই বিক্রিয়াটি বা গ্যাসীয় বিক্রিয়াটি কি করতেছে, এই উভয়মুখী বিক্রিয়াটা আপনার আয়তন বৃদ্ধির মাধ্যমে কি করছে, সংঘটিত হচ্ছে। তো চলেন এই বিক্রিয়ায় চাপের প্রভাব নিয়ে এবার আমরা আলোচনা করব। এই বিক্রিয়ায় চাপের প্রভাব, এবার দেখেন এই বিক্রিয়ায় আমাদের বিক্রিয়কের মোল সংখ্যা কতটুকু, এই বিক্রিয়ায় বিক্রিয়কের মোল সংখ্যা 2 এবং উৎপাদের মোল সংখ্যা 5, ঠিক আছে। উৎপাদের মোল সংখ্যাটি হচ্ছে 5, উৎপাদের মোল সংখ্যা হচ্ছে 5। এবার খেয়াল করেন, আমাদের উৎপাদে ছিল 2 মোল, বিক্রিয়কে ছিল মাত্র 2 মোল, উৎপাদে হয়ে গেছে কি 5 মোল। সুতরাং বিক্রিয়াটাতে কি হয়েছে, সুতরাং বিক্রিয়াটাতে আমার আয়তন বৃদ্ধি পাইছে, সুতরাং আমার কি হয়েছে, সুতরাং বিক্রিয়াটি আয়তন বৃদ্ধির মাধ্যমে সংঘটিত হয়েছে, বিক্রিয়াটি আয়তন বৃদ্ধির মাধ্যমে সংঘটিত হচ্ছে, ঠিক আছে। সুতরাং বিক্রিয়াটা কি হচ্ছে, বিক্রিয়াটা আমার
আয়তন বৃদ্ধির মাধ্যমে সংগঠিত হচ্ছে। ঠিক আছে, এইবার কি করব, এইবার আমাদের এই বিক্রিয়ার উপর আমরা কি করব, চাপের প্রভাবটা নিয়ে একটু আলোচনা করব। এবার একটু খেয়াল করেন, আমার এই পাশে আছে 2 মোল, এই পাশে আছে কয় মোল, মোট 5 মোল। ঠিক আছে, তো এবার আপনাকে বলেন আমার কোন পাশে চাপটা বেশি হবে, কোন পাশে চাপটা কম হবে। আমার এই পাশে চাপটা কি বেশি হবে, এই পাশে আমার চাপটা কম হবে। তাহলে বিক্রিয়াটা আসলে দেখেন কি হচ্ছে, এই যে কম চাপটা কি করতেছে, আমার বিক্রিয়া করে অধিক চাপে রূপান্তরিত হচ্ছে। ঠিক আছে, তাহলে এখন এখানে কি হবে, কম চাপে আমার এই যে N2O5 এটা বিয়োজিত ভেঙে গিয়ে কি হচ্ছে, ভেঙে গিয়ে আমার 4NO2 আর অক্সিজেনে পরিণত হচ্ছে। তাহলে এই বিক্রিয়ার সাম্যাবস্থায় আমরা যদি চাপ হ্রাস করি, তাহলে বিক্রিয়াটার সাম্যাবস্থা আমাদের কোন দিকে সরে যাবে, বিক্রিয়াটার সাম্যাবস্থাটা আমাদের বাম দিক থেকে ডান দিকে সরে যাবে। ঠিক আছে, এবার যদি আমরা উল্টা কাজ করি, এই বিক্রিয়ার সাম্যাবস্থায় যদি আমরা তাপ বাড়াই দিই, এই বিক্রিয়ার সাম্যাবস্থায় আমরা তাপ বাড়াইলে কি তাপ বলে, এই বিক্রিয়ার সাম্যাবস্থায় যদি আমরা চাপটা বাড়িয়ে দিই, চাপটা বাড়িয়ে দিলে কি হচ্ছে দেখেন, আমাদের চাপ বৃদ্ধিজনিত যে ফলাফলটা একটু দেখি, আমাদের এটা কি করতেছে, এখানে আমার চাপ বেশি, এটা কি করতেছে, এটা বিক্রিয়া করে আবার কি চাপটা হ্রাস করে দিচ্ছে। তাহলে আমরা যদি চাপ বাড়াই তাহলে কি হবে, এই যে এরা আমাদের উৎপাদ পদার্থগুলো কি করবে, তারা বিক্রিয়া বাড়িয়ে দিয়ে আবার কি করবে, পূর্বের অবস্থায় ফিরে যাবে। ঠিক আছে, অর্থাৎ যদি আমরা চাপ বৃদ্ধি করি তাহলে বিক্রিয়ার সাম্যাবস্থাটা আমাদের কি হবে, ডান দিক থেকে বাম দিকে সরে যাবে। অর্থাৎ 4NO2 আর O2 এরা নিজেদের মধ্যে বিক্রিয়া বাড়িয়ে দিয়ে আমাদের আবার NO2O5 এ পরিণত হবে। ঠিক আছে, পূর্বের অবস্থায় আবার ফিরে আসবে। ঠিক আছে, ফলে সাম্যাবস্থাটা এবং কি হচ্ছে তাহলে দেখেন, সাম্যাবস্থাটা বাম দিকে সরে যাচ্ছে, বাম দিকে সরে গেলে কি হচ্ছে, উৎপাদের পরিমাণগুলো কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। তাহলে প্রথমে খেয়াল করেন কি হচ্ছে, আমরা যখন চাপ হ্রাস করতেছি, চাপ হ্রাস করলে আমাদের উৎপাদ বেড়ে যাচ্ছে, অর্থাৎ বিক্রিয়ার সাম্যাবস্থা ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে, বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। আর চাপ যখন বাড়াচ্ছি, চাপ বাড়ালে কি হচ্ছে, আমাদের বিক্রিয়ার সাম্যাবস্থাটা আমাদের ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে, অর্থাৎ আমাদের উৎপাদের পরিমাণটা হ্রাস পাচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের 2 নম্বর বিক্রিয়ার উপর চাপের প্রভাব। এবার আসেন ঘ নাম্বার প্রশ্নটাতে। ঘ নাম্বার কোয়েশ্চেনটা ছিল আমার এরকম যে 1 নম্বর বিক্রিয়াটি কোন কোন বিক্রিয়ার প্রতিনিধিত্ব করে, সমীকরণ সহ বিশ্লেষণ করো। ঠিক আছে, এবার চলো আমরা একটু সমীকরণটা আঁকি। FeCl2 প্লাস SnCl4 বিক্রিয়া করে কি তৈরি করতেছে, FeCl3 প্লাস SnCl2। ঠিক আছে, এটা হচ্ছে আমার বিক্রিয়া। ঠিক আছে, এবার একটু খেয়াল করেন, এই জায়গায় আমার আয়রনের জারণ সংখ্যা হচ্ছে +2। ঠিক আছে, এই জায়গায় আমার যে এসএনটা আছে, এটা জারণ সংখ্যা কত, +4। ঠিক আছে, আর এইখানে তো এবার একটু এখানে এই জায়গায় খেয়াল করেন, উৎপাদের দিকে খেয়াল করেন, উৎপাদে আমার আয়রনের জারণ সংখ্যা +3 আর এসএন এর জারণ সংখ্যাটা হচ্ছে কি +2। ঠিক আছে, তাহলে এবার দেখেন কি হইছে, Fe +2 থেকে +3 তে পরিণত হয়েছে। তাহলে Feটা কি করেছে, Feটা আমার ইলেকট্রন ছেড়ে দিয়েছে, ইলেকট্রন ছেড়ে দিয়ে সে কিতে পরিণত হয়েছে, Fe3+ এ পরিণত হয়েছে। তার মানে এখানে কি হয়েছে, জারণ হয়েছে। আর Feর ছাড়া যেই ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা কি করেছে, আমার Sn, এই Snটা কি করেছে, এই ইলেকট্রনটা গ্রহণ করেছে, ইলেকট্রনটা গ্রহণ করে সে কি করেছে, আমার 2+ আয়নে পরিণত হয়েছে। ঠিক আছে, Sn2+ এ পরিণত হয়েছে। তাহলে যেহেতু সে ইলেকট্রন গ্রহণ করেছে, এখানে আমার কি বিক্রিয়া হয়েছে, এখানে আমার বিজারণ বিক্রিয়া হয়েছে। তাহলে আমার বলেন, আমার এই উদ্দীপকের এই বিক্রিয়াটা কোন বিক্রিয়ার প্রতিনিধিত্ব করে, উদ্দীপকের এই বিক্রিয়াটি জারণ বিজারণ বিক্রিয়ার প্রতিনিধিত্ব করে। এই বিক্রিয়াটি জারণ বিজারণ বিক্রিয়া, এই বিক্রিয়াটা কি করে, জারণ বিজারণ বিক্রিয়া প্রতিনিধিত্ব করে। আমরা জানি ইলেকট্রন গ্রহণ হচ্ছে বিজারণ, আর ইলেকট্রন ত্যাগটা হচ্ছে কি, ইলেকট্রন গ্রহণ হচ্ছে বিজারণ আর ইলেকট্রন ত্যাগটা হচ্ছে আপনার জারণ। ঠিক আছে, তো এবার চলেন, এবার জাস্ট এই যে বিক্রিয়াটা আছে, আমরা জাস্ট কি করব, বিক্রিয়া যে জারণ বিজারণ যে অংশটা আছে, এটা আমরা আয়ন আকারে যদি দেখার চেষ্টা করি, আয়ন আকারে দেখাইলে দেখেন এখানে আমার যে বিক্রিয়াটা আছে, এটা সমতা করা নাই। ঠিক আছে, তো একদম সমতা করা দরকার ছিল, তো আপনারা সমতা করে নেবেন। এবার দেখেন, এবার যদি এটা আমরা একটু আয়ন আকারে দেখাই, 2Fe2+ প্লাস SN4+ বিক্রিয়া করে উৎপাদন করতেছে কি, 2Fe3+ প্লাস
SN2+। ঠিক আছে, তাহলে দেখেন আমার এই জায়গায় হচ্ছেটা কি, এই জায়গায় হচ্ছে আমার জারণ, আর এই জায়গায় আমার হচ্ছেটা কি, এই জায়গায় হচ্ছে আমার কি বিজারণ। ঠিক আছে, তো চলেন এবার আমরা একটু জারণ বিজারণ বিক্রিয়াটা থেকে অতএব জারণ বিক্রিয়া 2Fe2+ ইজ ইকুয়াল টু হচ্ছে কি 2Fe3+ প্লাস 2E মাইনাস, আর বিজারণ বিক্রিয়াটা হবে কি, বিজারণ বিক্রিয়াটা হবে SN4+ প্লাস 2E মাইনাস হবে কি SN2+। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি হচ্ছে, আমার আয়রন ইলেকট্রন ছাড়তেছে আর SN কি করতেছে, SN ইলেকট্রন গ্রহণ করতেছে। ঠিক আছে, তার মানে এই বিক্রিয়াটা হবে কি জারণ বিজারণ বিক্রিয়া, কারণ আমরা দেখতে পাচ্তেছি কি এখানে আমার এক জায়গায় জারণ, এক জায়গায় কি জারণ মান বা এক জায়গায় জারণ মান বাড়তেছে, আরেক জায়গায় কি হচ্ছে জারণ মান কমতেছে। তার মানে কি এখানে আমার ইলেকট্রনের আদান প্রদান হয়েছে। তার মানে উদ্দীপকের যে 1 নং বিক্রিয়াটা, উদ্দীপকের 1 নং বিক্রিয়াটা আমার কি বিক্রিয়া, 1 নং বিক্রিয়াটি হচ্ছে আমার জারণ বিজারণ বিক্রিয়ার। ঠিক আছে, অতএব 1 নং বিক্রিয়াটি হচ্ছে কি, 1 নং বিক্রিয়াটি আমার জারণ, 1 নম্বর বিক্রিয়াটি আমার জারণ বিজারণ বিক্রিয়ার প্রতিনিধিত্ব করে। 1 নম্বর বিক্রিয়াটি আমার জারণ বিজারণ বিক্রিয়া প্রতিনিধিত্ব করে। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড 2022-এর যে সৃজনশীলটা ছিল সেই সৃজনশীলটার সমাধান। ঠিক আছে, তো আশা করি আপনারা প্রশ্নটা বুঝতে পেরেছেন, এবং এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও ক্লাস দেখতে চাইলে আপনারা জলদি করে ইজি কেমিস্ট্রি বইটা সংগ্রহ করে ফেলবেন এবং একটা ভালো পরীক্ষার জন্য একটা ভালো প্রস্তুতি নেবেন। এবং আপনাদের সকলকে শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটা এখানে আমি শেষ করছি।